হ্যাঁ, তারেক রহমানকে নিয়ে না, বিএনপিকে নিয়ে তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র হবেই, হচ্ছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি তো অনেক বিশাল ব্যাপার ছিল, মহান নেতা, মহামানব। ওনাকে নিয়ে একটা কুচক্রী মহল, যারা ইসলামের বিরোধিতা করে বা ইসলামকে যারা প্রতিষ্ঠিত হতে দেয় নেই, তারা সমালোচনা না, শুধু সমালোচনাই না, তার জীবন মরণ সত্য হয়ে দাঁড়িয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে একটি সময় উপযোগী প্রশ্ন করার জন্য। আমাদের নতুন প্রধানমন্ত্রী, মজলুম জননেতা, বিএনপির চেয়ারপারসন জননেতা তারেক রহমান 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন। বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের জনস্বার্থে উনি আগেই ঘোষণা দিয়েছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। সে প্ল্যান কী ছিল আমরা বুঝতে পারিনি। আমরা দেখেছি উনি এসে নির্বাচনী জনসভায় 17 আসনে, আপনারা জানেন আমি নির্বাচনে প্রচার উপকমিটির টিম লিডার ছিলাম। সেইখান থেকে উনি যখন এই ভাষণ থেকে বক্তব্য দিলেন, সেই বক্তব্যে উনি স্পষ্ট ভাষায় কিছু কথা বলেছেন এবং জনগণের দুর্ভোগ দুর্দশার কথা উনি জানতে চেয়েছেন। সেই প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করেছেন, আপনার এলাকার কী সমস্যা। উনি ওই সমস্যাগুলো নির্ধারণ করেছেন এবং সাথে সাথে জাতীয়ভাবে উনি ঘোষণা দিয়েছেন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড সহ জনকল্যাণের জন্য যা কিছু করার দরকার উনি করবেন। এবং ইনশাআল্লাহ উনি প্রধানমন্ত্রী হয়ে জনগণের সামনে আবার উপস্থিত হয়েছেন এই কৃষি কার্ড বিতরণের জন্য, ফ্যামিলি কার্ড বিতরণের জন্য। ওনার এবং কথা এবং কাজে আমরা অভিভূত, আমরা কৃতজ্ঞ, এই জাতি কৃতজ্ঞ তারেক রহমানের কাছে। কেননা তারেক রহমান একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে এদেশের প্রধানমন্ত্রীর গ্রহণ করেছেন। সে অর্থনীতি কীরকম আপনি দেখেন, লুটপাট করে আওয়ামী ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়ে গেছিল। এরপরে ইন্টেরিয়াম গভর্নমেন্ট এই একই ধারাবাহিকতায় চলছে। এই চলার সাথে সাথে এই দেশের অর্থনীতিটা একটা একদম ভঙ্গুর পর্যায়ে চলে আসছে। তারেক রহমান কী করেছেন, উনি উদ্যোগ নিয়েছেন শিল্প বাণিজ্য, দেশের অর্থনীতি, রেমিটেন্স কীভাবে বাড়ানো যায়, সব কিছু মিলে আজকে আমরা একটা আশার আলোর পথ দেখতেছিলাম। কিন্তু ইতিমধ্যে আন্তর্জাতিকভাবে যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধে টোটাল বিশ্ব অর্থনীতি ভঙ্গ। সে অবস্থায় সে দ্বার প্রান্তে উনি চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের অর্থনীতি সমুন্নত রাখার জন্য যা কিছু করার দরকার। দেশনায়ক তারেক রহমান মজলুম জননেতা, 18 কোটি মানুষের হৃদয়ের মধ্যমণি, আস্থার প্রতীক, যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বাংলাদেশ বিনির্মাণের জন্য, উনি তাদের দিকে তাকিয়ে আছেন এবং তাদের জন্য কাজ করে যাচ্ছেন। এবং বাংলাদেশ এই আন্তর্জাতিক যে দুরবস্থা, আন্তর্জাতিক যে যুদ্ধের পরে যে ক্ষয়ক্ষতি, যে অর্থনৈতিক যে এটা কাটিয়ে উঠতে উনি পারবেন বলে আমার বিশ্বাস। কারণ উনি সৎ, নির্ভীক এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ। এই দলটাকে সাজানোর জন্য দলের যারা তৃণমূলের নেতাকর্মী আছে তাদেরকে আপনি দেখেন, এই মন্ত্রিপরিষদ কত সুন্দর একটা মন্ত্রিপরিষদ দিয়েছেন। সবাইকে তো মূল্যায়ন একসাথে করা যাবে না, আপনার মূল্যায়ন ধাপে ধাপে হবে। আমরা যারা 90-এর গণ আন্দোলনের রাজপথে ছিলাম, আমরা যারা এই 17 বছর 11-এর পর থেকে 17 বছর রাজপথে ছিলাম, আমরা যারা এই যে 24-এর ছাত্র জনতা আন্দোলনে অংশগ্রহণ করেছি, প্রত্যেকের জন্যই তার একটা পরিকল্পনা আছে। প্রত্যেকেই উনি কিন্তু বলেছেন মিছিলের শেষ প্রান্তে যে থাকবেন তারও একটা রাজনৈতিক পরিচয় থাকবে। বুঝতে পেরেছেন তো? তারেক রহমান বাংলাদেশের গর্ব, আমাদের গর্ব, আমাদের হৃদয়ের স্পন্দন। তারেক রহমান বলতেই বিএনপি, তারেক রহমান বলতেই বাংলাদেশ, এইটাই আমরা বুঝি। আমরা মনে করি আমরা সৎ এবং স্বচ্ছ থাকলে ভবিষ্যতে বাংলাদেশের মানুষ
প্রত্যেকটা নেতাকর্মী যদি সৎ এবং স্বচ্ছ থাকতে পারি, বাংলাদেশের মানুষ বিএনপির বিকল্প কোনো কিছু খুঁজবে না। আর যদি আমরা অসৎ হই, আমরা যদি দেশের কল্যাণকর যদি কিছু না হই, আমরা যদি চাঁদাবাজ হই, তাহলে তারা মুখ ফিরিয়ে নেবে, বিকল্প ব্যবস্থা গ্রহণ করবে। এটা সব কিছু জনগণের উপর নির্ভর করে। জনগণ এবং বিএনপি এরা একে অপরের পরিপূরক হিসেবে যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের বিজয়, আমাদের স্থায়িত্ব, আমাদের জনগণের আস্থার প্রতীক হিসেবে আমরা বাংলাদেশে একটা মাইল ফলক হিসেবে ইতিহাস হয়ে থাকবে। জ্বালানি সংকট বাংলাদেশে না, নট অনলি বাংলাদেশ, এটা গোটা পৃথিবীব্যাপী। এইটা বিশেষ করে দক্ষিণ এশিয়া জ্বালানি সংকট দক্ষিণ এশিয়ার সব জায়গায় বিরাজমান। অনেক দেশে, পার্শ্ববর্তী দেশ ভারতে দেখেন, হ্যাঁ, তার আপনি ভুটান দেখেন, নেপাল দেখেন, আপনি কোথায় যাবেন, আপনি সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, আপনি কোথায় যাবেন, সব জায়গায় সর্বত্র জ্বালানি সংকট। এটা তো কোনো গভর্নমেন্টের সৃষ্টি না, এই সংকটটা হলো আন্তর্জাতিক পরিমণ্ডলের সৃষ্টি। যুদ্ধ বিগ্রহের জন্য এটা সব জায়গায় হয়ে গেছে। এবং আপনি দেখেন, জ্বালানি তেলের এই সংকট নিরসনের জন্য আমার নেতা, তারেক রহমানের সরকার, বিএনপির সরকার সময় উপযোগী পদক্ষেপ নিয়েছে। তারা কিন্তু মাঠে ঘাটে আপনার ম্যাজিস্ট্রেট নামিয়ে দিয়েছে। যারা কালোবাজারি মজুতদারি করার চেষ্টা করছে, এই গভর্নমেন্টকে বিতর্কিত করার জন্য, তারা কারা? আমরা সেদিনও দেখলাম, বলল যে গুপ্ত সংগঠনের, আমি নাম বলবো না, অমুকে মালিক ওই মুখ পাম্পের, তারা কালো তেল রিজার্ভেশন করছে, আলাদা জায়গায় সরাই নিচ্ছে। এরকম বহুত জায়গা, এগুলা এই সরকার বুঝতে পেরেছে এবং জনগণ এগুলার খোঁজখবর নিচ্ছে এবং অচিরেই একটা সমাধান হয়ে যাবে। নো টেনশন। তারেক রহমানের এটা তো বাংলাদেশের কোনো গভর্নমেন্টের সৃষ্টি না, বাংলাদেশের গভর্নমেন্টের এটা কোনো সৃষ্টি না, আন্তর্জাতিক পরিমণ্ডলে তেল সংকট। এবং সেই সংকট যেন না থাকে, কেউ যদি যেন মজুত না করতে পারে, চোরাকারবারি না করতে পারে, সে ব্যাপারে এই সরকার অত্যন্ত কঠোর এবং স্বচ্ছতার এবং জবাবদিহিতামূলক কাজ করতেছে। ইনশাল্লাহ এই সংকট আর থাকবে না। তেলের দামটা তো বৃদ্ধি, এটা তো বারংবার আমরা একই জায়গায় চলে আসি। আপনার আন্তর্জাতিকভাবে যদি তেলের দাম বৃদ্ধি হয়, বাংলাদেশে তো অবশ্যই বৃদ্ধি হবে। তারপরেও বাংলাদেশ সরকার এই যুদ্ধ চলার পরে দীর্ঘদিন পর্যন্ত তারা ভর্তুকি দিয়ে, এখনও কিন্তু ভর্তুকি দিতে হয়েছে। দেখা যায় যে পাচারকারীরা, এটা কিন্তু অন্য দেশে পাচার করার একটা পরিকল্পনা ছিল, হ্যাঁ, অন্য দেশে পাচার করার একটা পরিকল্পনা ছিল, বা সেই রকম করতো। এইটা যেন না হয় সেজন্য কিছু টাকা বৃদ্ধি করছে। এবং এই বৃদ্ধির ফলে আমার মনে হয় না জনজীবনে তেমন যে যতটুকু বৃদ্ধি করছে, এটা একটু তো পড়বেই, কিন্তু তেমন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই বাজার দেখেন আপনি, আমি কালকে কাউরান বাজার গিয়েছি, কোনো মালামালের দাম, বিশেষ করে কাঁচামাল যেগুলো দূর থেকে আসে, অত্যন্ত সহনীয়। 30 টাকা 40 টাকা ভেন্ডির কেজি, লাউ 40 টাকা। আগেও 50, 60, 70 টাকা আমাদের কিনতে হতো তেলের দামের আগে, কিন্তু সব কিছু মোটামুটি। আপনি দেখেন পেঁয়াজের দাম 35 টাকা, পাইকারি বাজারে 32 টাকা পেঁয়াজ, বাহিরে 35 টাকা। কেউ হয়তো খুচরা কিছু দামে 40 টাকা বেচে, একটা ভিন্ন ব্যাপার, কিন্তু মোটামুটি 35 টাকা। আলু 18 টাকা পাইকারি বাজারে। আবার যদি আপনি একসাথে 1 মণ কেনেন, আপনি কিন্তু 12 টাকা করে কিনতে পারবেন। কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইনশাল্লাহ হবে না। এটা বিএনপি সরকার যখনই আসছে তখনই মানুষের কল্যাণের জন্য, মানুষের যে দুর্ভোগ যেন দূর হয় সেই জন্য যুগে যুগে কাজ করছে। এটা খালেদা জিয়ার সময় করছে, জিয়াউর রহমানের সময় করে গেছেন, এবং তাদেরই সুযোগ্য সন্তান, আমাদের হৃদয়ের স্পন্দন, যে হুঙ্কার দিলে, যে ডাক দিলে আমরা রাজপথে নামতাম, তারেক রহমান অত্যন্ত সচেতন। এবং এই মহান নেতা এত সচেতন, মানুষের জন্য এত তার সহজ সরল নীতি। সে দেখেন একদম সিম্পলভাবে মানুষের সাথে মিশে যায়, মানুষকে ডাকে। বগুড়া গেল,
পথে থামাইলো মানুষকে ডাকে। বগুড়াতে গিয়ে কি করলো, উনি রাস্তাঘাটে হাইটে হাইটে মানুষের খবর নিচ্ছে। এই ঢাকাতে দেখা যায় যে সচিবালয় আসতেছে, কোনো ধরনের যানজটের জন্য তৈরি না হয়, কোনো প্রোটোকল নেই, উইদাউট প্রোটোকলে কোনো সিগন্যাল ব্রেক হবে না। তাই এটা কিসের লক্ষণ? এটা হলো দেশপ্রেমের লক্ষণ। উনি মনে করে সাধারণ মানুষ এবং তারেক রহমান একই প্ল্যাটফর্মে, ওনার কোনো ভিআইপি স্ট্যাটাস নেই। উনি দেখেন কোনো ভিআইপি নিজেকে মনেই করে না। উনি মনে করেন একজন কৃষকের যে মর্যাদা, শ্রমিকের যে, ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানে একদম 100% প্রতিশ্রুতি। এবং তাদেরকেও উনি যেন ওভারকাম করতে পারে, তাদেরও যদি কোনো ভুল থাকে সেই ভুলটাও যেন উনি ওভারকাম করতে পারে। ভুল যারা খোঁজে তারাই প্রকৃত মানুষ এবং তারাই নেতা, যারা ভুল থেকে শিক্ষা গ্রহণ করে, নিজের ভুল আত্মসমালোচনা করে। হি ইজ দ্য গ্রেট পারসন